সম্মানিত উপস্থিতি, আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমাদের আজকের এই মুহূর্তে সেশন টাইটেল হচ্ছে এনার্জি সাস্টেনেবিলিটি, ইম্প্যাক্ট অফ গ্রিন ফাইন্যান্সিং অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি অন কোভিড-19 রিকভারি। এই সেশনে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর আতিউর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, যিনি গ্রিন ফাইন্যান্সিং এর স্বপ্নদ্রষ্টা বলবো বাংলাদেশে। আমরা আজকে ডক্টর আতিউর রহমান স্যারকে আমাদের এই সেশনে সভাপতি হিসেবে পাওয়ায় আমরা সত্যি খুব আনন্দিত। আমরা তার কাছ থেকে খুব মূল্যবান আলোচনা শুনবো। আমাদের মাঝে রয়েছেন ডিসকাসেন্ট হিসেবে মিস্টার সিদ্দিক জুবায়ের, ফর্মার মেম্বার অ্যান্ড এডিশনাল সেক্রেটারি, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সিয়েডা, মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স। উপস্থিত রয়েছেন সাস্টেনেবল ফাইন্যান্স ডিভিশন বাংলাদেশ ব্যাংকের মিস্টার মুর্শিদ মিল্লাত। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের সম্মানিত পরিচালক মোহাম্মদ মুক্তার আহমেদ। আমাদের সাথে ডিসকাশন হিসেবে অংশগ্রহণ করবেন প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব, পরিচালক ট্রেনিং, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM, এবং ডেভেলপমেন্ট পার্টনার থেকে আমাদের সাথে উপস্থিত থাকবেন GIZ এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর আল মুদাব্বির বিন আনাম, এবং প্রাইভেট সেক্টর থেকে উপস্থিত থাকবেন BKM এর সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরি বা বাংলাদেশের একটি গৌরব বলবো, কারণ আপনারা জানেন যে বিশ্বের যে 10টি টপ মোস্ট গ্রিন ফ্যাক্টরি, তার ভেতরে 7টি আমাদের বাংলাদেশে, এবং সেই 7টির ভেতরে যে প্রতিষ্ঠানটির নাম সর্বপ্রথমে চলে আসে সেটি হচ্ছে প্লামি ফ্যাশন। সেই প্লামি ফ্যাশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ফজলুল হক আমাদের সাথে আজকে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, এবং আমাদের বোর্ড অফ থ্যাঙ্কস গ্রিন টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করবেন ডক্টর আব্দুল মজিদ, অ্যাডভাইজার গ্রিন টেক ফাউন্ডেশন। আমি এ পর্যায়ে প্রথমেই আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমি অনুরোধ করব গ্রিন ফাইন্যান্সিং এর ভোক্তা হিসেবে প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করেছেন প্লামি ফ্যাশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং BKM এর সাবেক প্রেসিডেন্ট মিস্টার ফজলুল হক। আপনাকে আমি মিস্টার ফজলুল হককে আজকে এই প্ল্যানারি সেশন এনার্জি সাস্টেনেবিলিটি, ইম্প্যাক্ট অফ গ্রিন ফাইন্যান্সিং অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি অন কোভিড-19 রিকভারি বিষয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আজকের এই এটা অসাধারণ আয়োজন আমি বলবো। এরকম একটা সংকটময় পরিস্থিতিতেও যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জি, শ্রেডা বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান, ইটকল, বাংলাদেশ এনার্জি রিসার্চ কাউন্সিল, এবং আমার খুবই প্রিয় গ্রিন টেক ফাউন্ডেশন বরাবরই এই বিষয়গুলোর প্রতি যথেষ্ট যত্নশীল এবং সোচ্চার আমি বলবো, এবং তারই একটা প্রতিফলন আজকের এই চমৎকার আয়োজন। এই অনুষ্ঠানটা কিছুদিন আগে নর্মালি আমরা যেরকম অনুষ্ঠান করি গত মার্চে হওয়ার কথা ছিল, বাট সঙ্গত কারণেই এখন আমরা এই ভার্চুয়াল এসে যাচ্ছি, এবং আমি আশা করি এই ভার্চুয়াল মাধ্যমে হয়তো আমাদের দর্শক শ্রোতার সংখ্যা, অংশগ্রহণকারীর সংখ্যা হয়তো আরো বেশি বৃদ্ধি পাবে। অনেকেই হয়তো ঘরে বসে আছেন এবং তারা এই সময়টাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। আমি আয়োজকদেরকে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে যে এই গ্রিন ফাইন্যান্সিং এর কথাটা তারা বারবার বলছেন, এবং আমরা এই সবুজায়নের কথা বলি, আমরা এনার্জি সংরক্ষণের কথা বলি, আমরা আমাদের পরিবেশ রক্ষার কথা বলি। এই সব কিছুর পেছনে অনেক যত উদ্যোগ আছে, এবং এই উদ্যোগের একটা বড় কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে গ্রিন ফাইন্যান্সিং। এবং এখানে শ্রেডা আছেন, ইটকল আছেন, তারা কিন্তু এগুলো নিয়েও কাজ করছেন। এবং আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে, একজন গ্রিন ফাইন্যান্সিং এর একেবারে প্রথম দিককার একজন
বেনিফিশিয়ারি বলতে পারি, বেনিফিশিয়ারি হিসেবে। এবং এখন পর্যন্ত এই গ্রিন রেভলিউশনে শিল্প উদ্যোক্তাদের ভিতর থেকে যারা অংশ নিয়েছেন তাদের একজন হিসেবে কিছু কথা বলতে চাই, এবং আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে এই জিনিসগুলো বলতে চাই। আমি এটা অনেকবার বলেছি যে আমরা যেই পৃথিবীর সবচেয়ে সবুজ নিটওয়ার কারখানা গড়ে তুলেছি, এটার পেছনে কোনো চাপ ছিল না। বাংলাদেশে অনেক, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে অনেক ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু অনেকেই সমালোচনা করেন এই কাজগুলো আমরা বাধ্য হয়ে করেছি বা কেউ আমাদেরকে করতে অনুপ্রাণিত নয়, বাধ্য করেছেন সরাসরি অথবা পরোক্ষভাবে। কিন্তু আমাদের এই উদ্যোগটি ছিল একেবারেই ভিন্ন, একেবারেই প্রোঅ্যাক্টিভ। আমরা নিজেদের প্ররোচনায় রানা প্লাজা যখন ধ্বংস হলো, এরপরে বাংলাদেশের পুরো গার্মেন্টস খাত যখন একটা বড় ধরনের বদনাম এবং বিপর্যয়ের সম্মুখীন হলো, তখনই আমাদের মাথায় এসেছে আমরা এমন একটা কিছু করতে চাই যেটা আমাদের এই অর্জিত বদনাম, অর্জিত যে শঙ্কা, এগুলোকে কাউন্টার করতে পারবে স্ট্রংলি। এবং সেই উদ্দীপনা থেকে আমরা এই উদ্যোগ নিয়ে গিয়ে আসি। এবং আমি কৃতজ্ঞতা ভরে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই দিদেন গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক ডক্টর আতিউর রহমান, তার অসাধারণ ভূমিকার কথা। মানে আমি ওনার সঙ্গে এই আমাদের এই প্ল্যানটা নিয়ে আমরা যখন বাস্তবায়ন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম, এবং দেখলাম যে তখনকার যে ইন্টারেস্ট রেট 14-15% ব্যাংকের নর্মাল ইন্টারেস্ট রেট। এবং একটা ব্যাপার আমি বলি যে এই কোভিড-19 কারণে একটা পরিবর্তিত বিশ্বে আমরা উপস্থিত হয়েছি, এবং আমরা বলছি নিউ নর্মাল, হয়তো নিউ নর্মাল এখনো আসেনি, কিন্তু এটা নিশ্চিত যে আমাদের আগামী জীবনের পথ চলাগুলো আগের মতো ঠিক একই রকম থাকবে না, কোনো না কোনো পরিবর্তন আসবে। সেই কিছু পরিবর্তন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমাদের যে এনার্জি সাস্টেনেবিলিটির কথা আমরা বলি, আমি আমাদের এই এনার্জি সাশ্রয়ের কথা বলি, এই গ্রিন ইন্ডাস্ট্রি যেগুলো আছে, বিশেষ করে আমি প্লামি ফ্যাশনের কথা যদি বলি, আমরা প্রচলিত যে কোনো একই মানের যে কোনো কারখানার চাইতে 40%, প্রায় 40% কম মানে আমরা শক্তি ক্ষয় করি আর কি, এনার্জি, সেটা যে কোনো রকম এনার্জি বলেন, বিদ্যুৎ আমরা কম ব্যবহার করি। আমাদের এখানে সোলার এনার্জি আছে, আমরা কম এনার্জি ব্যবহার করে কি ধরনের মেশিনারি আমরা চালাতে পারি, সেই ধরনের আমরা টেকনিকগুলো আমরা এখানে আমরা প্রয়োগ করেছি। আমাদের এখানে ওয়াটার এফিসিয়েন্সি আছে প্রায় 35%, সেইটাও কিন্তু একটা এনার্জি সাস্টেনেবিলিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং অটোমেটিক্যালি আমাদের এখান থেকে কার্বন এমিশনটা অনেক কম, এটাও প্রায় 35%। সো ওভারঅল এনার্জি সাস্টেনেবিলিটির ক্ষেত্রে এই ধরনের গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে একটা বড় ভূমিকা পালন করতে পারে। এবং গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তখনই হবে যখন গ্রিন ফাইন্যান্সিংটা আরো বেগবান হবে। এবং আরো একটা কথা বলতে চাই যে এই আমাদের দেশে এখনো গ্রিন ইন্ডাস্ট্রিগুলোকে বাড়তি প্রণোদনা দেওয়া খুব বেশি এখনো হয়নি। যারা নীতি নির্ধারক আছেন তারা এই বিষয়টা একটু চিন্তা করতে পারেন। আমরা এখন বাড়তি প্রণোদনা বলতে আমাদের যে বার্ষিক ইনকাম ট্যাক্স, সেখানে একটা 2% বাড়তি সুবিধা পাই অন্য কারখানাগুলোর তুলনায়। সেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ না। আমার মনে হয় যে এখানে নতুন নতুন উদ্যোক্তাদের আকর্ষিত করার জন্য, আমি আমার জন্য বলছি না, আমরা অলরেডি আমাদের ইন্ডাস্ট্রি করে ফেলেছি, কিন্তু নতুন যারা আছেন, কারণ এখানে একটা ইন্ডাস্ট্রি করতে হলে তুলনামূলকভাবে বাড়তি কিছু ব্যয় করতে হয়। সো তাদেরকে আরো বেশি প্রণোদিত করা যায় কিনা অন্য কোনোভাবে, সেইটা নীতি নির্ধারকরা একটু ভেবে দেখতে পারেন। শ্রেডা এই বিষয়ে হয়তো মানে পরিশ্রম করে তারা যদি কিছু উপায় বের করতে পারেন, সরকারের কাছে কিছু সুপারিশ মালা, আজকের এই অনুষ্ঠানে যারা বক্তা এবং যারা এই অনুষ্ঠান ভার্চুয়ালি দেখছেন, শুনছেন, তাদেরকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি এই পর্যায়ে অনুরোধ করব আলোচক হিসেবে উপস্থিত হওয়ার জন্য মিস্টার আল মুদাব্বির বিন আনাম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জিআইজেড। আমি আল মুদাব্বির বিন আনামকে তার বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। সম্মানিত আয়োজক বৃন্দকে আজকের এই ভার্চুয়াল কনফারেন্স অন সাস্টেনেবল এনার্জি ফর ক্লাইমেট অ্যাকশনস বাংলাদেশ পার্সপেক্টিভ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এই কনফারেন্সে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই কনফারেন্সটি আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ এনার্জি এবং গ্রিন টেক ফাউন্ডেশন। কনফারেন্সটি আসলে ফেস টু ফেস অর্গানাইজেশন করার কথা ছিল, এবং অনেকদিন থেকে আয়োজকরা চেষ্টা করছিলেন, আমাদের সাথেও যোগাযোগ করছিলেন যে কিভাবে সম্মিলিতভাবে আয়োজন করা যায়,
কিন্তু এখন কোভিড-19 সিচুয়েশনের জন্য সেটা সম্ভব হয়নি। তারপরেও ওনারা যে সম্মানিত ডিসকাসেন্ট এবং সেক্টর স্পেশালিস্ট প্লাস পলিটিক্যাল লিডার সবাইকে একসাথে প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে এটা একটি বিশাল প্রচেষ্টা এবং সেজন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। আজকের যে পার্টিকুলার সেশন, এনার্জি সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট অফ গ্রিন ফাইন্যান্সিং অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি অন কোভিড-19 রিকভারি, এটাতে উপস্থিত আছেন সম্মানিত চেয়ার হিসেবে ডক্টর আতিউর রহমান স্যার, এক্স গভর্নর বাংলাদেশ ব্যাংক। আমার ভালো লাগছে যে এই সেক্টরের যারা স্পেশালিস্ট তাদেরকে আয়োজকরা এই সেশনে নিয়ে আসতে সমর্থ হয়েছেন এবং আমি বিশ্বাস করি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রাণবন্ত আলোচনা আজকে অনুষ্ঠিত হবে। আমি শুরু করতে চাই মূলত এনার্জি সাস্টেনেবিলিটি বিষয়ে একটু ধারণা দিয়ে। এনার্জি সাস্টেনেবিলিটি সম্পর্কে গ্লোবালি অ্যাকসেপ্টেবল এই ধরনের কোনো সংজ্ঞা এসেছে বলে আমার জানা নাই। তবে এনার্জি সাস্টেনেবিলিটি বলতে আমরা মূলত বুঝি যে শুধুমাত্র মানে অ্যাফোর্ডেবল ইলেকট্রিসিটি না বা অ্যাডিকুয়েট ইলেকট্রিসিটি বা এনার্জি না, যেটা একটা ইকুইটেবল অ্যাক্সেসও হতে হবে এবং সেই সাথে এই যে এনার্জি প্রভিশন যার মাধ্যমে দেয়া হচ্ছে সেটা যাতে এনভায়রনমেন্টালিও সাস্টেনেবল হয়। আমরা যদি বাংলাদেশের অর্থনীতির দিকে তাকাই, প্রি এবং পোস্ট কোভিড সিনারিওর দিকে যদি একটু দেখার চেষ্টা করি, প্রি কোভিড সিনারিওতে আমাদের ইকোনমির অবস্থা সত্যি বুমিং। আমাদের জিডিপি ক্রমশ আপনারা জানেন যে 7 থেকে 8% এবং ক্রমান্বয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং বাংলাদেশ সাউথ এশিয়া এবং গোটা পৃথিবীর মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মানে প্রবৃদ্ধির দিক থেকে অন অফ দ্য ফ্রন্ট লাইন ছিল এবং আমাদের যে উন্নয়নের যে আকাঙ্ক্ষা যে আমরা মিডল ইনকাম ইকোনমি থেকে আমরা ক্রমশ উন্নত বিশ্বের দিকে পদার্পণ করব, আমাদের ইকোনমি সেদিকেই পরিচালিত হচ্ছিল। একটা যে কনভেনশনাল চ্যালেঞ্জগুলোর সাথে আরেকটা যেটা হচ্ছে যে পোস্ট কোভিড সিনারিওতে আমাদের হয়তো অ্যাডিশনালি শুধুমাত্র জিডিপি না, সেই সাথে হিউম্যান ডেভেলপমেন্ট এবং সোশ্যাল সিকিউরিটি এগুলোর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। ধারণা করা যায় যে কোভিড এর কারণে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো বেশ কিছুদিন কতটা সময় সেটা সময় বলে দিবে বা আরো অনেক ইকোনমিক মডেলিং সামনে আসতে পারে, কিন্তু মানে কিছু সময় পর্যন্ত যে আমাদের ইকোনমিক ডিপ্রেশন কন্টিনিউ থাকবে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ এবং সারা বিশ্বে, সেটা মূলত সুনিশ্চিত। এখন এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিকে সাস্টেনেবল এবং রেজিলিয়েন্ট করতে চাই, তাহলে আমাদের আসলে মনোযোগ দিতে হবে কৃচ্ছ্রতা সাধনে। কৃচ্ছ্রতা সাধন মানে আসলে কাটছাট নয় এবং আমাদের যে বিভিন্ন সোশ্যাল বা ইকোনমিক প্রভিশন রয়েছে সেগুলোকে কমিয়ে দেওয়া নয়। কৃচ্ছ্রতা সাধন মানে মূলত সেলফ সাস্টেনেবিলিটি এবং আমরা অপচয় যতটা নিরোধ করতে পারি সেই বিষয়টি। আমরা যদি জিডিপির শেয়ারের দিকে তাকাই তাহলে আমাদের মূলত তিনটা সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, সার্ভিস সেক্টর এবং এগ্রিকালচারাল সেক্টর, এই তিনটা সেক্টরই আমাদের মূলত জিডিপি কে এগিয়ে নিয়ে যায় এবং এই ইন্ডাস্ট্রি সার্ভিস সেক্টর বা এগ্রিকালচার সেক্টরের যে শেয়ার জিডিপিতে, আপনারা হয়তো খেয়াল করবেন যে প্রায় সমানুপাতিক হারেই কিন্তু এই সেক্টর গুলোতে এনার্জি কনজাম্পশন নির্ভর করে। ধারণা করা যায় এবং যেটা বিভিন্ন স্টাডিতে এখনো আসছে যে পোস্ট কোভিড সিনারিওতে বিভিন্ন মাল্টিল্যাটারাল বা বাইল্যাটারাল ফাইন্যান্সিং বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং ইনস্টিটিউট থেকে বেশ কিছু ফান্ডিং এই রিনিউয়েবল এনার্জি বা এনার্জি এফিসিয়েন্সি খাতে ভবিষ্যতে হয়তো এই আরো আসবে বা এই ক্ষেত্রে ফাইন্যান্সিং আরো বাড়ার সুযোগ রয়েছে এবং আগামীতে এই পোস্ট কোভিড সিনারিওতে ওভারঅল এনার্জি স্ট্র্যাটেজি বাংলাদেশের কিরকম হওয়া উচিত এবং সেটাকে আরো কিভাবে সাস্টেনেবল করা যায়, ওই ওভারঅল এনার্জি প্রভিশন এবং সিকিউর করা যায় বাংলাদেশের জন্য, সেটা আমরা আগামীতে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে বাংলাদেশ সরকারের সাথে যৌথ উদ্যোগে এই পলিসি এবং রেগুলেটরি রিভিউটা
আমরা করতে চাই, এবং সেই সাথে এনার্জি সাস্টেনেবিলিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মুদাব্বির বিন আনাম আপনার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব প্রফেসর ডক্টর আহসান হাবিবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। Distinguished guests, ladies and gentlemen, thanks for inviting. This is an honor to be part of this conference. I wish to express my sincere gratitude to the Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation Bangladesh for this conference and Green Expo. We are aware that environmental concerns received renewed focus in this COVID-19 regime. At this conference, that is titled Sustainable Energy for Climate Actions During COVID-19 Pandemic, is a very timely initiative. I must also appreciate Sustainable and Renewable Energy Development Authority, that is SHREDA, Bangladesh Energy and Power Research Council, EDCOL, and Practical Action Bangladesh for this venture. As part of this session, I am focusing on green energy financing and the associated or related issues. Let me start with who is responsible for this COVID regime? Why are we facing such a turbulence, huge uncertainty? Only we the human, we are responsible for this destruction today. Nature is our lifesaver system, and healthy natural systems provide so many essentials. We are aware of this. However, as part of its development initiatives, we are continuously engaged in challenging the natural orders. By this time, climate change and greenhouse gas emission became crucial challenges. Now, looking ahead, it is crucial that the humanity rebalance its relationship with nature to secure a sustainable future for people and the planet. Now, for this, one of the very important means is to promote renewable energy and energy efficiency. And as part of this venture, green financing or financing renewable energy and energy efficiency are really essential. It is good that our government, our central bank, that is Bangladesh Bank, have been very, very positive about promoting environmental initiatives, the renewable energy, energy efficiency, and green financing activities. Some of the green financing initiatives by the Bangladesh Bank, that is the central bank of the country, are really inspiring and replicable for the developing world. Several banks and non-bank financial institutions, especially, I must mention the name of EDCOL, they have been playing remarkable roles in the areas of financing and sustainable energy financing. Of the government agencies, SHREDA has been very, very active in promoting renewable energy and energy efficiency. We have received tremendous support also from some donor agencies. They have been very, very supportive. In spite of some notable changes, positive changes, these stakeholders are facing or coming across several challenges. If we talk about green financing as a whole, still it is insignificant if we compare with the overall size of the credit portfolios of banks and financial institutions. Yes, our central bank is working to promote that. As a whole, awareness improved, but I think not bankers or executives of all levels of the financial institutions, they are comprehensively or completely convinced that this kind of green financing is necessary and active and effective. In several instances, demand side or consumers or potential borrowers, they are not ready. There are challenges connected to the quality of renewable energy equipments
and the related services that are generally offered after availing all the financing facilities. And these have got direct implications for the financing. There are challenges with fair market competition as well, because cost of fund of all the green finance providing institutions, they're not same. Yes, that might be different. However, for that, there should be market segmentation to ensure fair competition, because our demand is, rather we believe the demand is high as compared to supply. So we can easily go for market segmentation. In spite of all these challenges, energy financing initiatives were in full swing. However, this COVID-19 situation brought in interruption or halt in the green project finance market. So alongside entire economy, the renewable and sustainable energy initiatives are in huge trouble, globally and also in Bangladesh. However, on a positive note, I think this is a reminder that we need to do more. We need to give a big push to renewable energy and energy efficiency initiative to save the nature, ultimately to save us. And to push all those, we need to also promote green financing. No doubt, at this point, addressing contamination risk is the priority to the policymaker, to different officers at the operation level, everywhere. Our policymakers are also preparing and working on recovery drives, because we need to recover ourselves from this economic downturn. To save environment, the recovery drives of the globe need to be green, where renewable energy and energy efficiencies issues should be amongst the priorities. In the COVID-19 scenario, renewable energy and energy efficiency initiative would be a very good option for Bangladesh to reset its power sector development. Because in the post-COVID-19 scenario, this kind of environment-friendly initiative should get due push. These environmentally sustainable areas are getting incentives in the country, where we are aware of this, but they need even more. On the other side, environmentally harmful fossil fuel should have negative incentive as well. Greater reliance on renewable energy means less reliance on imported fuel and its volatile commodity markets. We are aware that because of the volatile prices of this imported fuel, sometimes we and all the global economies, we are facing trouble. Renewable energy and energy efficiency financing should also be part of subsidy programs of the government. We want green energy to play due roles to realize Vision 2041 by enhancing energy security and resilience. Should not we think about economic returns? Absolutely, yes, we should. Now, regarding this, a very recent survey outcome by the University of Oxford, they found that green projects and ventures create more jobs, higher short-term return per currency unit spent, and lead to long-term cost savings by comparison with traditional fiscal stimulus. So if we consider the long-run benefits, green ventures, these energy ventures, renewable energy ventures, these are really, really beneficial. Thus, recovery drives might be the ideal starting point for a new green movement, a movement with renewable energy and energy efficiency, and a more visible drive for green and energy financing. I think this is the time to decide. Either let us address green by taking this opportunity. This may be for the last time, an opportunity, last chance, or be ready for even much bigger COVID in near future to take us to the destruction. Thank you. Thank you very much. Let me thank the organizers again. Thank you. ধন্যবাদ। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের সম্মানিত পরিচালক মোহাম্মদ মুক্তার আহমেদ আপনাকে। Good morning and afternoon, Excellencies, distinguished guests, ladies and gentlemen. Warmest greeting from BCCD. I really feel honored
and delighted that I have been chosen as guest speaker in such an erudite gathering. I really feel honored, and my sincerest gratitude for the Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation for their collaboration to host this 20th National Renewable Energy Conference and Green Expo 2020. This year, the title of the conference is Sustainable Energy for Climate Actions. Bangladesh Perspective During COVID-19 Pandemic, which is a very time-demanding issue to discuss. I would also appreciate Sustainable and Energy Development Authority, SREDA, Bangladesh Energy and Power Research Council, and ITCOL, as well as Practical Action Bangladesh for their support to organize this conference in virtual mode due to the pandemic situation. The agenda set for this conference, I understand that I would have to shed some light on, number one, opportunities for investment that supports low carbon economy and achievement of SDG 7, and impact of green financing and energy efficiency at the backdrop of COVID-19. You know, actually, I'm representing Bangladesh Climate Change Trust, which is indeed pioneer in climate finance. It's the apex organization in climate finance mechanism. This is the first sort of initiative that the government of Bangladesh has taken so far. And BCCT has a mandate for research on climate change issues as well, which is covered in the thematic area 4 and 5 of the BCC SAP 2009. But actually, BCCT has not yet started working on those issues, that is research issues. It has started working on that. Presently, actually, it funds for climate vulnerability. It funds projects that have association with the 6 broad thematic areas as chalked out in BCC SAP 2009. Actually, BCC SAP 2009, which stands for Bangladesh Climate Change Strategy and Action Plan 2009, which is updated in 2018, but it is not yet finalized. That is the Magna Carta for BCCT. BCCT actually works on this strategic paper. And I think that I need to say that actually what are the thematic areas on which we work, BCCT works. The first one is food security, social protection and health. Theme 2 is comprehensive disaster management. Theme 3, infrastructure. Theme 4, research and knowledge management. Theme 5, mitigation and low carbon development. And theme 6, capacity building and institutional strengthening. So these are the 6 thematic areas on which BCCT works. This is actually a very important area of concentration. Before COVID situation, actually, we had a meeting with Sabir Hossain Choudhury, you know, the honorable advisor to the Parliamentary Standing Committee on Environment. We have exhaustive discussions and brainstorming there, and where Sir stressed the need on green financing and devising green budget. He urged upon us all to prepare green budget, which would be really greener in nature. And by the term greener, he stressed that there should be a big increase in public funds, which would be solely dedicated for environmental programs. That is green budget. And this is definitely a policy choice where such funds are intended to be mobilized for environmental sustainability. And we believe that once this is triggered, it starts, climate actions on sustainable energy will boost, we believe. All of the BCCT's projects are green in nature. It is due to the fact that BCCT has adopted all these projects based on the aforesaid themes and areas. That is those 6 thematic areas based on those 6 themes and the areas that we discussed apart from climate and SDG, that is disaster risk reduction, waste management, all this. So the projects of BCCT are greener in nature. You know that BCC SAP 2009, this strategy paper, was actually devised, categorized and written
by some renowned environmentalists. Dr. Aini Nishat was there, Dr. Asadujaman. There are so many scholars who actually did contribute in formation of this BCCSAP 2009. But the fight against COVID-19 cannot be maneuvered by the government alone, which we have stressed and we have discussed. It will require a very exhaustive and robust coordination between the public and private sector. Different key players have to come forward, both at local and international levels. Leaders and organizers, reformers, both public and private, should come forward together to respond to such a global threat to health systems as well as economy of the globe. Finally, I would like to thank the organizers of this conference, the Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation, Bangladesh, for their coherent and coordinated efforts. I wish this 20th National Renewable Energy Conference and Green Expo 2020 a grand success. Thank you very much. Allah Hafiz. আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ডিভিশনের জেনারেল ম্যানেজার মিস্টার মোর্শেদ মিল্লাত আপনাকে। Excellencies, distinguished guests, ladies and gentlemen, I wish to express my sincere gratitude to the Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation Bangladesh for their collaboration to host this 20th National Renewable Energy Conference and Green Expo 2020. This year, the title of the conference is Sustainable Energy for Climate Actions, Bangladesh Perspective During COVID-19 Pandemic, which is a very time-demanding issue to discuss. I would like to appreciate the Sustainable and Renewable Energy Development Authority, SREDA, Bangladesh Energy and Power Research Council, ITCOL, and Practical Action Bangladesh for their support to organize this conference in virtual mode due to the pandemic situation. I'm happy to join in the plenary session 1 as a guest speaker. I would like to thank other honorable guests and speakers for their valuable speeches. Ladies and gentlemen, we all are aware that sustainable energy meets our demand of energy without putting it in danger of getting expired or depleted and can be used over and over again. Sustainable energy should be widely encouraged as it does not cause any harm to the environment and is available widely free of cost. Sustainable energy includes all renewable energy sources. Those do not cause any harm to environment and have minimal impact on the surrounding environment. We also know climate action is to make the necessary changes to protect the planet from adverse impact of climate change. Climate change is a real and undeniable threat to our entire civilization. The effects are already visible and will be catastrophic unless we act now. Through education, innovation, and adherence to our climate commitments, we can make the necessary changes. These changes also provide huge opportunities to modernize our infrastructure, which will create new jobs and promote greater prosperity across the globe. First of all, we need to act early. Countries, for example, Italy and others who have waited too long to react are paying the very high cost. Secondly, the countries, when are necessarily motivated, can undertake measures that are mutually beneficial. For example, the ban on international travels. The government of Bangladesh, under the dynamic leadership of Honorable Prime Minister, has unveiled a set of stimulus packages to save the people and the economy. Bangladesh Bank, the central bank, has also taken several effective measures. Bangladesh Bank has issued circulars to all the scheduled banks to ensure proper manufacturing, export, import, and supply of daily goods and services, necessary cooperation for continuation of production, transport, and supply chain of essential commodities and electronic goods amid coronavirus outbreak, formation of quick response teams, preparing list emergency, making banking services and way to providing those in corona situation, emphasizing online banking and other digital platforms, roster for duty of employees, listing the employees sensitive to COVID-19 situation, avoiding meeting seminars with physical presence,
rather encouraging virtual meeting, restriction on entry-exit during banking, ensuring sterilization and sanitization, avoiding banking in evening and holidays, ensure supply of adequate cash in branches for serving customers in timely and safe manner, and to prevent community transmission. Also, loans investments from stimulus fund with minimum service charge, BDT 5,000 crore to provide a staff salary in pandemic, ensure liquidity in the banking sector. BB has rightly instructed, I would repeat, BB has rightly instructed all the banks to waive late fees for credit cards, extend tenors of trade instruments, and ensure access to financial services to deal with the urgent scenario. Out of the total package, about 50% will be sourced from the sector directly, nearly 43% will be financed by Bangladesh Bank, while the rest will be supported by the country's fiscal budget, from which around 70% of the stimulus will be disbursed through commercial banks. Banks have been advised to provide with working capital of BDT 30,000 crore for manufacturing and service organizations other than CMSME sector. CMSME means cottage, micro, small and medium enterprises. And under this arrangement, BB has opened revolving refinance scheme of BDT 15,000 crore. This is encouraging that the interest rate is simply 4%. Similarly, banks and financial institutions have also been advised to provide with working capital facility of Taka 20,000 crore for CMSME sector, where BB has opened window of revolving refinance scheme of BDT 10,000 crore. Bangladesh Bank has opened avenues for banks and financial institutions under BDT 5,000 crore refinance scheme for the affected low-income professionals, farmers, micro-businessmen. BDT 3,000 crore revolving finance scheme for loan disbursement and recovery through microfinancial institutions, and BDT 5,000 crore refinance scheme against pre-shipment credit for the exporters to mitigate the crisis due to COVID-19 virus. In this refinance scheme against pre-shipment credit, banks are getting refinance facility at the rate 3% only. COVID-19 pandemic has made it powerfully clear that no country can isolate itself from a global emergency. As with the virus, so with climate change, the impacts do not recognize geographical borders. No country is immune. This calls for a collective global effort to prioritize and improve solidarity across all countries, with a specific commitment to be inclusive of the most vulnerable. Local authorities bringing citizens into confidence and empowering them to take their own measures sensibly where decisions have been imposed from the top down and enforced by police. This is very certain that government or Bangladesh Bank's effort alone will not suffice. Can't we be together? Can't all the stakeholders move together in a consultative, coordinated, and collaborative manner? Bangladesh Bank, the central bank, as the regulatory and supervisory authority of all the banks and financial institutions, expects proactive engagement of banks and financial institutions in successful implementation of the financial stimulus packages they are assigned with. I will not go much longer. I stop here. Before I conclude, I would once again extend my heartfelt thanks to the Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation Bangladesh for organizing this 20th National Renewable Energy Conference and Green Expo 2020, such a wonderful, timely event. Thank you all for all your patient hearing. ধন্যবাদ মোর্শেদ মিলাদ আপনাকে আপনার চমৎকার উপস্থাপনার জন্য, এবং নিঃসন্দেহে আপনার যে কার্যক্রম সেটি আমাদের ব্যাংকিং সেক্টরকে এই গ্রিন ফাইন্যান্সিং এর এবং সাস্টেইনেবল ফাইন্যান্সিং এর ক্ষেত্রে অবশ্যই অনুপ্রাণিত করবে। Now I would like to request Mr. Siddiq Jubair, former member and additional secretary, Sustainable and Renewable Energy Development Authority, SEDA, Ministry of Power, Energy and Mineral Resource, to deliver his speech. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছি
স্বাভাবিকভাবেই আপনারা উপলব্ধি করতে পারছেন যে একটি বিশেষ অবস্থায়, একটি বিশেষ মুহূর্তে অন্যান্য প্রতি বছর আমরা যেরকম মুখোমুখি বসে এই সম্মেলনটিতে কথা বলি সেটি আমরা বলতে পারছি না। আমাদেরকে টেকনোলজির আশ্রয় নিতে হয়েছে, আমাদেরকে অনলাইনে এই সম্মেলনে অংশগ্রহণ করতে হয়েছে। এর যে ব্যাপকতা, এর যে সুদূর প্রসারী প্রভাব, সেটাকে বিবেচনায় নিতে হবে এবং এটিকে বিবেচনায় নিয়ে আমাদের জ্বালানি খাতকে কিভাবে আমরা নতুনভাবে রূপান্তর করতে পারি সেদিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের জ্বালানি সরবরাহের যে বর্তমান ব্যবস্থা সেটি অত্যন্ত ফসিল ফুয়েল নির্ভর একটি ব্যবস্থা এবং খুবই স্বাভাবিকভাবে আমরা যেহেতু একটি দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ, আমাদেরকে চাহিদা অনুযায়ী জ্বালানির যোগান দেওয়ার মাধ্যমে আমাদের উন্নয়ন অবকাঠামোকে ধরে রাখতে হলে আমাদেরকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ব্যতীত কোনো উপায় ছিল না। কিন্তু এই প্যান্ডেমিক্স আমাদের সামনে, এই কোভিড-19 আমাদের সামনে একটি সুযোগ নিয়ে এসছে। এটি জনস্বাস্থ্যের জন্য, অর্থনীতির জন্য যেরকম একটি হুমকি, একইভাবে এই হুমকিকে যদি আমরা একটি সুযোগ হিসেবে বিবেচনায় নিয়ে আমরা আমাদের এনার্জি যে পরিকাঠামো এবং অবকাঠামো সেটিকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আমাদের জ্বালানি নিরাপত্তা অনেক বেশি সুসংহত করতে পারব। আপনারা যদি পরিসংখ্যানগুলি লক্ষ্য করেন, দেখবেন যে গত বছরগুলোর তুলনায় এই বছরে আমাদের বিদ্যুতের যে চাহিদা সেটি হ্রাস পেয়েছে। যেখানে আমাদের বিদ্যুতের চাহিদা প্রতি বছর 10 থেকে 12% হারে বৃদ্ধি পাচ্ছিল, আমাদের জ্বালানির চাহিদা যেখানে বৃদ্ধি পাচ্ছিল, সেখানে এই বছর এই প্যান্ডেমিক্সের কারণে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি সেক্টর ঠিকমতো অপারেশনে নেই, যেহেতু আমাদের ট্রান্সপোর্ট সেক্টর অনেক ক্ষেত্রেই কাজ করছে না বা গতিশীল হতে পারছে না, যে কারণে আমাদের সার্ভিস সেক্টর অনেকটাই স্থিমিত হয়ে গেছে, সেই কারণেই আমাদের জ্বালানির চাহিদা হ্রাস পেয়েছে। এই জ্বালানির চাহিদা হ্রাস আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছে যে আমরা একটু সময় নিয়ে চিন্তা করে কিভাবে নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সাশ্রয়ী কর্মকাণ্ডকে আরো বেশি গতিশীল করা যায়, তার একটি সুযোগ আমাদের সামনে এসছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এসছে, আলোচিত হয়েছে যে এই প্যান্ডেমিকের সময় আমাদের যে প্রকৃতি সেটি তার আপন রূপে আবার আমাদের সাথে যে অবিচার করেছি দীর্ঘদিন যাবৎ, তারই প্রতিফলন হচ্ছে আজকের এই কোভিড-19 কিংবা অন্য বিভিন্ন ধরনের মহামারী আমাদের সামনে এসে হাজির হচ্ছে। শুধু মহামারী নয়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা দেখেছি পঙ্গপালের আক্রমণ, আমরা দেখছি যে আমাদের এই ধরনের প্রকৃতির যে কাণ্ড, তার কাছে মানুষ কত অসহায়। মানুষের সকল ধরনের টেকনোলজি, মানুষের সকল ধরনের বলবো যে গর্ব ছিল, তার প্রযুক্তির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার, সেগুলি সবগুলিকেই ম্লান করে দিচ্ছে আজকে আমাদের এই প্যান্ডেমিক-19 বা কোভিড-19। সুতরাং আমাদেরকে খুব গভীরভাবে ভাবতে হবে। এবং আপনারা যদি দেখেন, আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির মতো একটি প্রতিষ্ঠান করেছে, যেই প্রতিষ্ঠানটির দায়িত্ব হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জ্বালানি সাশ্রয়ী কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেক্ষেত্রে সরকার খুবই গভীরভাবে, খুবই স্বতঃস্ফূর্তভাবে
সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু এই সমর্থন আরো অনেক বেশি টেকসই হওয়া প্রয়োজন বলে আমি এখন মনে করি এই সময়টাতে। কারণ আমাদের এই ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্সি, এর উপর যে নির্ভরতা, যে নির্ভরশীলতা, সেটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি গ্যাস ইমিশনের সবচাইতে বড় ক্ষেত্র হচ্ছে ফসিল ফুয়েল। মিথেন নির্গমনের দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্র হচ্ছে এই জ্বালানি খাত এবং বিভিন্ন ধরনের ন্যাচারাল যে সমস্ত এগ্রিকালচার খাত আছে সেই সমস্ত খাত। আমরা এই হয়ে আসতে হবে, এগুলি থেকে যদি বের হয়ে আসতে চাই এবং আমাদের এই পৃথিবীকে যদি আমরা একটি নিরাপদ বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে পরে আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আরো বেশি গুরুত্ব দিতে হবে। সরকার বিগত কয়েক বছর যাবৎ চেষ্টা করছে নবায়নযোগ্য জ্বালানিকে একটি মেইনস্ট্রিম এনার্জি হিসেবে নিয়ে আসার, কিন্তু যতটা আশা করা হয়েছিল অর্জন সে তুলনায় অনেকটাই কম। এর জন্য যে বিষয়গুলি সবচাইতে বেশি দায়ী সেটা আমি মনে করি যে সরকার এবং বেসরকারি খাত, এই দুইয়ের যে সমন্বয় সেটি আরো অনেক বেশি নিবিড় হওয়া প্রয়োজন এবং এই দুটি খাতের সম্মিলিত প্রয়াসেই কেবলমাত্র নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সাশ্রয়ী কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তৃতীয়ত আমি বলবো যে আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় মনে প্রাণে চান যে নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সাশ্রয়ী কর্মকাণ্ডের প্রসার ঘটুক, কিন্তু যেই বিষয়টি তাদের সামনে বাধা হয়ে আসে অনুকূল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তার একটি হচ্ছে মূল্য এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে আমাদের যে বিদ্যুতের যে লোড কার্ভ যেটা আছে, অর্থাৎ দিনের বেলা হচ্ছে আমাদের নন পিক আওয়ার, সন্ধ্যায় হচ্ছে আমাদের পিক আওয়ার। এবং যেহেতু নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরশক্তি হচ্ছে আমাদের প্রধান টেকনোলজি, যেখান থেকে আমরা মেগাওয়াট স্কেলের বিদ্যুৎ সিস্টেমে নিয়ে আসতে পারি, এবং এই সৌর বিদ্যুৎ যেহেতু উৎপন্ন হয় হচ্ছে দিনের বেলায় অর্থাৎ অফ পিক আওয়ারে, সুতরাং এটাকে মেইনস্ট্রিম এনার্জির সাথে ইন্টিগ্রেট করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি কার্যকরী যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি বাধা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে এই বিদ্যুৎ যেটি দিনে উৎপাদিত হবে সেটি যে সময় উৎপাদিত হবে সেই সময়ই আমাদেরকে ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকৃতির উপরে নির্ভরশীল। এই বিদ্যুৎকে স্টোর করার মতো আমাদের কোনো প্রযুক্তি আমাদের দেশে, বড় বিদ্যুৎ অর্থাৎ মেগাওয়াট স্কেল বিদ্যুৎকে স্টোর করার মতো আমাদের দেশে কোনো প্রযুক্তি এখনো পর্যন্ত নেই বা ব্যবহার হচ্ছে না, যদিও বিশ্বব্যাপী এখন ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটি কিংবা হাইড্রো স্টোরেজ টেকনোলজি ব্যাপকভাবে ব্যবহার করছে। আমাদের দেশ একটি প্লেন ল্যান্ডের দেশ, মূলত আমাদের এখানে হাইড্রো স্টোরেজ সম্ভব হবে না, কিন্তু ব্যাটারি স্টোরেজ নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। সুতরাং আমাদের যারা একাডেমিশিয়ান আছেন, যারা প্র্যাকটিশনার আছেন, যারা ইকোনমিস্ট আছেন, তাদেরকে বসতে হবে, একসাথে বসতে হবে যে এই যে বাধাগুলি আছে, যে বাধাগুলি আমাদের রিনিউয়েবল এনার্জিকে কম্পিটিটিভ করে তুলতে পারছে না ফসিল এনার্জির সাথে, ফসিল ফুয়েলের সাথে, বেসড ইলেকট্রিসিটির সাথে, সেইগুলিকে কিভাবে দূর করা যায়। ইকোনমিস্টের কাজ হবে যে আমাদের সুদূর প্রসারী যে বেনিফিট অর্থাৎ লং টার্ম বেনিফিট বিবেচনায় নিতে হবে।
এটি শুধু কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের যেই বেনিফিট সেটাকে বিবেচনায় নিলে হবে না। আমার মনে হয় যে রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে এর যে এনভায়রনমেন্টাল বেনিফিট, এর যে সোশ্যাল বেনিফিট, এর যে হেলথ বেনিফিট, সেইগুলিকেও কোয়ান্টিফাই করতে হবে এবং সেগুলিকে কোয়ান্টিফাই করে তারপর আমাদের এই ফসিল ফুয়েল বেসড যে এনার্জি আছে তার কস্টের সাথে কম্পেয়ার করে আমাদেরকে দেখাতে হবে পলিসি মেকারদেরকে যে এটি কোনো অর্থেই ফসিল ফুয়েলের সাথে নন কম্পিটিটিভ না, অসামঞ্জস্যপূর্ণ না, বরং রিনিউয়েবল এনার্জি বা এনার্জি এফিসিয়েন্সির যে কর্মকাণ্ড সেটি ফসিল ফুয়েল বেসড এনার্জির যে কস্টিং তার চাইতে অনেক বেশি সাশ্রয়ী এবং টেকসই। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আমাদের একাডেমিশিয়ান, প্র্যাকটিশনার্স, ইকোনমিস্ট, নীতি নির্ধারক তাদেরকে বসে এটি বিবেচনায় নিতে হবে এবং এটি নেয়ার জন্য আমাদের হাতে খুব বেশি সময় নেই। কারণ হচ্ছে যে এই পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে সারা দুনিয়াতেই আপনারা যদি দেখেন আই এর খুব রিসেন্ট ডাটা যে সমস্ত প্রকল্পগুলি এই ডিফিকাল্ট সময়েও, যে ওরা 43টা প্রকল্পের উপরে একটি স্টাডি করেছে গত মাসে, সেইখানে দেখিয়েছে যে 43টা টেকনোলজির মধ্যে 6টি টেকনোলজি, রিনিউয়েবল এনার্জির 6টি টেকনোলজি এখনো পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান এগিয়ে যাচ্ছে, যার মধ্যে সোলার এবং উইন্ড রয়েছে। সুতরাং সারা দুনিয়া চাচ্ছে যে পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে যে সমস্ত স্পেশাল ইনসেন্টিভ প্যাকেজ বিভিন্ন দেশের সরকার ঘোষণা করেছে এগুলি জনগণের অর্থে ঘোষিত এই সমস্ত যে ইনসেন্টিভ প্যাকেজ সেগুলি যতটা সম্ভব জনগণের কল্যাণে আসে সেই ধরনের কর্মকাণ্ডে বিনিয়োগ যেন হয়, যাতে করে জনগণ তার হেলথ বেনিফিট, তার ইকোনমিক বেনিফিট এবং তার এনভায়রনমেন্টাল বেনিফিট গুলি যেন নিশ্চিত হয়। এবং সেটার জন্য আমার মনে হয় যে সাস্টেনেবল এনার্জি বলতে আমরা যেটাকে বুঝি রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সি, সেইগুলির কর্মকাণ্ড অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ফাইনালি আমি বলবো যে আমাদের রিনিউয়েবল এনার্জিকে মধ্যে কেবলমাত্র সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি কেবলমাত্র রিনিউয়েবল এনার্জি না, আমাদেরকে বিবেচনায় নিতে হবে বায়োগ্যাস, বায়োমাস বেসড যে সমস্ত এনার্জি আছে সেইগুলিকে সুযোগ নেওয়া। বর্তমান সরকার তার ইলেকশন ম্যানিফেস্টোতে ঘোষণা করেছে যে প্রতিটা গ্রামে আমাদের শহরের সুবিধা পৌঁছে দেওয়ার কথা। তো গ্রামগুলিতে যদি এই শহরের সুবিধা পৌঁছে দিতে হয় তাহলে আমার ধারণা যে এই রিনিউয়েবল এনার্জি যাকে কেন্দ্র করে আমরা এই শহর নগর নাগরিক যে সমস্ত সুযোগ সুবিধা আমরা নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যেটাকে আমরা ডিসেন্ট্রালাইজড পাওয়ার সিস্টেম ডেভেলপ করতে পারি, সেটা সোলার, বায়োগ্যাস টোটালটা ইন্টিগ্রেট করে, যদি উইন্ডের প্রসপেক্ট থাকে উইন্ডকে সেখানে ইন্টিগ্রেট করে আমরা যদি একটা হাইব্রিড সিস্টেম ডেভেলপ করতে পারি, যে দিনের বেলা সৌর বিদ্যুৎ, সন্ধ্যায় এবং রাতে হচ্ছে উইন্ড এবং বায়োগ্যাস বেসড পাওয়ার সিস্টেম, তাহলে কিন্তু আমরা সেইখানে আইটি অ্যাভেলেবল করতে পারি। আমরা আজকাল এই প্যান্ডেমিক্সের কারণে যেটা খুব চালু হয়েছে যে ওয়েব বেসড মেডিকেল সার্ভিস আমরা দিতে পারি গ্রামের লোকজনকে, আমরা তাদের কাছে নাগরিক যে সমস্ত সুবিধা আছে সেগুলিকে পৌঁছে দিতে পারি, ইজি বাইক আছে সেটা চার্জিং স্টেশন করতে পারি, ফলে মানুষের মোবিলিটি অনেক বেশি বাড়বে। আরেকটা জিনিস এই জায়গায় আমি উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদেরকে এখনই চিন্তা করতে হবে ই ভেহিকেলস এর কথা, হাউ টু ইন্টিগ্রেট দ্য ই ভেহিকেলস ইনটু আওয়ার সিস্টেম। আমরা এই ইলেকট্রিক ভেহিকেল গুলিকে আমাদের যে ফসিল ফুয়েল বেসড যে সমস্ত ভেহিকেল এখন আমাদের শহরে চলছে, আপনারা যদি দেখেন এখন ঢাকা শহরে আমাদের পরিবেশ বাতাসের যেই কোয়ালিটি সেটা অনেক ইমপ্রুভ করেছে, কারণ যেহেতু গাড়ি ঘোড়ার পরিমাণ অনেক কমেছে। তো আমরা যদি ই ভেহিকেল চালু করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সিটি যে পলিউশন, সেই সিটি পলিউশনটাকে অনেক বেশি কমানো সম্ভব হবে এবং এটি জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি শুধু কেবলমাত্র প্যান্ডেমিক্স না, ইভেন আফটার প্যান্ডেমিক
বা বিফোর প্যান্ডেমিকও এটা আমাদের জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি ছিল, এবং এখন সুযোগ এসছে যে এইটাকে আমাদেরকে এই মোবিলিটিটাকে যাতে চালু করা যায় দ্রুত, তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত রেগুলেটরি রুলস এন্ড রেগুলেটরি অ্যাসপেক্টস যেগুলি আছে সেইগুলিকে মডিফাই করে তার উপযোগী করে নেওয়া, যাতে করে আমরা এটা চালু করতে পারি। এবং ফাইনালি আমি বলবো যে যারা আপনারা এই আয়োজন করার সাহস দেখিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা যদি নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সাশ্রয়ী কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই পরে এই ধরনের সম্মেলনের সার্থকতা। এবং আমি আশা করি যে আপনাদের এই উদ্যোগ নিশ্চয়ই ফলপ্রসূ হবে, এবং যারা আপনাদের এই উদ্যোগের সাথে আছে তাদেরকে ধন্যবাদ জানাই এই সহায়তা দেওয়ার জন্য। এবং আমরা যারা আজকে এখানে আলোচনা করছি এবং যারা শুনছেন তাদেরকে এই বিষয়ে আরো অনেক বেশি সোচ্চার হতে হবে, আরো অনেক বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে আমরা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য দেশ রেখে যেতে পারি। ধন্যবাদ আপনাদের সকল। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে যারা আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের এই সেশনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ, বাংলাদেশে গ্রিন ফাইন্যান্সিং বা গ্রিন ব্যাংকিং এর স্বপ্নদ্রষ্টা, উদ্যোক্তা এবং প্রথম যিনি যার হাত দিয়ে বাংলাদেশের এই গ্রিন ব্যাংকিং পলিসি গাইডলাইন প্রতিষ্ঠিত হয়েছে, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়ার রহমান, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য জানাই। আমরা এতক্ষণ ধরে সাস্টেনেবল এনার্জি ফর ক্লাইমেট অ্যাকশনস এর নানা দিক নিয়ে প্যানেলিস্টদের কথা শুনলাম, এবং তাদের কথা থেকে যেটা বের হয়ে আসলো যে চলমান যে সংকট, বিশেষ করে করোনা সংকট, এটা একদিকে যেমন আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ তৈরি করছে, একইভাবে অনেকগুলো সুযোগও তৈরি করছে, এবং আমরা একটা নতুন পৃথিবীতে প্রবেশ করছি। কোভিড উত্তর যে বিশ্ব আমরা আশা করছি, সেই বিশ্ব একেবারেই নতুন এক বিশ্ব হবে। এই বিশ্বটাকে যদি আমরা সবুজ বিশ্ব করতে পারি এবং সেই জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে এটা বিশ্বের জন্য যেমন ইতিবাচক হবে, আমাদের জন্য ইতিবাচক হবে। আমরা লক্ষ্য করছি যে এই ফোর্সড লকডাউনের কারণে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন সারা বিশ্বেই প্রায় 25% কমে গেছে। এখন এই যে কমে যাওয়া, এটা অনেকেই বলছেন এটা সাময়িক, আমিও মনে করি যে এটা সাময়িক, কারণ এই যে ফোর্স ডিক্লাইন যেটা হচ্ছে আমাদের, এটা হয়তো সাস্টেন করা কঠিন হবে। এটাকে কি করে সাস্টেন করতে হবে? এটা সাস্টেন করবার একটাই মাত্র উপায় আছে, সেটা যদি আমরা এই গ্রিন হাউস গ্যাস এফেক্ট যে কারণে কমে গেল সেই কারণগুলো যদি অনুভব করতে পারি। তার একটা কারণ হলো যে আমরা আমাদের ট্রাফিক কনজেশন কমে গেছে, আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ কমে গেছে, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, বিশেষ করে ফসিল ফুয়েল রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটি আমরা শিল্পায়নে করি সেগুলো কমে গেছে। তো এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। শিক্ষা নিয়ে যেটা আমাদের করা উচিত, সার্বিকভাবে যেটা করা উচিত, আমাদের প্রকৃতির কিছু অবকাঠামো আছে, যেমন প্রকৃতির অবকাঠামো আছে আমাদের সুন্দরবন, আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, প্রকৃতির আমাদের অবকাঠামো আছে আমাদের যে জলাভূমি বা ওয়েটল্যান্ড, প্রকৃতির অবকাঠামো আছে আমাদের সমস্ত বনাঞ্চল। এগুলো যেন আমরা রক্ষা করি, এগুলো যেন আমরা ঠিক মতো এগুলোকে বাঁচতে দেই। আর হলো বায়োডাইভার্সিটি। আমরা আশা করেছিলাম যে 2015 সালে ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্ট হবার পর, প্যারিস এগ্রিমেন্ট করার পর আমরা সকলেই সেই গ্রিন গ্রোথের দিকে যাব। এখানে রিনিউয়েবল এনার্জির উপরে আমরা গুরুত্ব বেশি দেব, এবং ইতিমধ্যেই কিন্তু কোনো দেশ দেওয়া শুরু করেছিলেন। কিন্তু যেটা হয় 2007-8 সালে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা মোকাবেলা করছিলাম,
তখন রিকভারির দিকটা স্টিমুলাস গুলো এমন ভাবে এলো যে তখন আমরা গ্রিনটার কথা ভুলে গিয়ে আমরা সবাই তাড়াতাড়ি কি করে আমাদের গ্রোথকে গুরুত্ব দেব, ইকোনমিক রিকভারিকে গুরুত্ব দেব, সেটার দিকে বেশি নজর দিলাম। আমাদের যে নতুন ধারার যে উন্নয়ন হবার কথা ছিল সেই দিকে নজরটা আমরা তখন দেইনি। বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্র যদি সেদিন গ্রিন গ্রোথ পলিসিটা গ্রহণ করতো তাহলে কিন্তু সারা বিশ্ব আজকে বদলে যেত। আমাদের সৌভাগ্য যে এরকম একটি কঠিন সময়েও আমরা 2009 সাল থেকে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইনক্লুসিভ এবং গ্রিন গ্রোথের দিকে বেশ খানিকটা নজর দিতে পেরেছিলাম। এবং বাংলাদেশ ব্যাংক গ্রিন ব্যাংকিং এবং সাস্টেনেবল ফাইন্যান্স বিভাগ খুলেছে এবং বিভাগ খুলে একটা নতুন ধারার ফাইন্যান্সিং এর সুযোগ করে দিয়েছে। আমরা ইতিমধ্যে স্মল স্কেল যে সমস্ত গ্রিন গ্রোথ প্রোডাক্টস, প্রায় 50টির মতো গ্রিন প্রোডাক্টস আমরা দিয়েছিলাম। 200 কোটি টাকার একটা রিফাইন্যান্স লাইন খুলেছিলাম। $50 মিলিয়ন গ্রিন ব্রিক তৈরি করবার জন্য একটা লাইন আমরা এডিবির কাছ থেকে অর্থ নিয়ে শুরু করেছিলাম। এবং এসএমই খাতে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা গ্রিনের দিকে নেবার চেষ্টা করেছিলাম। পাশাপাশি যেটা করেছিলাম যে আমরা এই গ্রিন গ্রোথটা সাস্টেনেবল করবার জন্য ব্যাংকগুলোকে আমরা এক ধরনের একটা রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন দিয়েছিলাম, এনভায়রনমেন্টাল রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন দিয়েছিলাম। সেই গাইডলাইনের অনুযায়ী আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছিলাম যে কোনটা ইনভেস্টমেন্ট করতে পারবে, এনভায়রনমেন্টের ক্ষতি কারা করবে। এমনকি আমরা যে সিএসআর গাইডলাইন দিয়েছিলাম সেখানেও অন্তত 10% যেন ফান্ড ব্যবহার করা হয় তোমার গ্রিন কাজে, ক্লাইমেট চেঞ্জ ফ্রেন্ডলি কাজে, ক্লাইমেট চেঞ্জকে পরিবর্তন করবার জন্য। এগুলোর একটা বড় প্রভাব পড়েছিল বাংলাদেশে। এবং ইন এডিশন বাংলাদেশের আমরা যে সোশিয়াল এবং গভর্নেন্স যুক্ত করে ইএসজি গাইডলাইন বাংলাদেশ ব্যাংক থেকে আমরা দিয়েছিলাম। এবং সেই গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা ব্যাংকে তাদের কার্বন এমিশন নিজেদের এমিশন যেন কমায়, একই সঙ্গে যে সমস্ত যারা ইনভেস্টমেন্ট করবে সেগুলোতেও যেন ইনভেস্টমেন্ট যাতে গ্রিন হয় তার জন্য কতগুলো গাইডলাইন দিয়েছি। প্রতি বছর কত ইনভেস্টমেন্ট আমাদের পলিউশন ফ্রি হবে, কত ইনভেস্টমেন্ট আমাদের কনভেনশনাল হবে না বরং নতুন হবে, গ্রিন হবে, এগুলোর একটা ইয়ার বাই ইয়ার আমরা কতগুলো গাইডলাইন দিয়েছিলাম। এই গাইডলাইন গুলো মনিটর করছে সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এবং এরই একটা অংশ হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে $200 মিলিয়ন একটা গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড তৈরি করেছিলাম, যেই ফান্ড থেকে আমরা বিভিন্ন বিশেষ করে আরএমজি লেদার ইন্ডাস্ট্রিতে যাতে তারা গ্রিন হতে পারে তার জন্য আমরা একটা ফরেন এক্সচেঞ্জে লোন দেবার ব্যবস্থা করেছিলাম ইডিএফ এর আদলে, যেটা লাইবর প্লাস সার্টেন পার্সেন্টেজ। এবং এটা মাঝখানে এটার ইমপ্লিমেন্টেশন খানিকটা থমকে গিয়েছিল, কিন্তু আমাদের নতুন জেনারেল ম্যানেজার আসার পর থেকে মিল্লাত আসার পর থেকে এটার শুরু হয়েছে, ডিসবার্সমেন্ট খুব ভালো হচ্ছে। এবং একই সঙ্গে আরেকটি ফান্ড যেটা আমরা নর্মালি খুব বেশি ব্যবহার করি না, আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে ইউরো ফান্ড গুলো, যেটা রিজার্ভ ফান্ড যেটা আছে, সেটা অনেক সময় আমরা ইডিএফ বা অন্যান্য কাজে ব্যবহার করি না। আমরা সেখান থেকে কিছু ফান্ড বাংলাদেশ ব্যাংক এই গ্রিন ফান্ড হিসেবে এই ফান্ডের সাথে যুক্ত করেছে। এটা একটা খুবই ভালো লক্ষণ। আমি এগুলো বলবার চেষ্টা করছি এই কারণে যে অন্য কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক এরকম আগ বাড়িয়ে এসে ফাইন্যান্সিয়াল সেক্টরকে এরকম গ্রিন করবার জন্য উদ্যোগ নেয়নি, কিন্তু আমরা এটা নিয়েছিলাম। এবং আমাদের বড়ই সৌভাগ্য যে মেইন স্ট্রিম ব্যাংকগুলো তো সারা দিয়েছে, মানে স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, বিশেষ করে ইটকল আমাদের ডাকে ভীষণভাবে সারা দিয়েছে। এবং ইটকল এখন তারা যে সোলার হোম সিস্টেম যেটা করেছে পৃথিবীর মধ্যে এটা সবচেয়ে বেশি একটা সোলার হোম সিস্টেম। এবং একই সঙ্গে তারা এখন রুফটপ সলিউশন কিছু করেছে। জুবায়ের কথা থেকে আমরা জানতে পেরেছি, শ্রেডার এক সময় ছিলেন মেম্বার, যে আমরা
রুফটপ সলিউশন যেটা, সেটা লো কস্ট সলিউশন, তারা সেই বিদ্যুৎটা নিজেরা তৈরি করবে নিজেদের ফ্যাক্টরির জন্য, বাট যদি সারপ্লাস থাকে সেটা পাশের ফ্যাক্টরিতে তারা বিক্রি করতে পারবে। এইভাবে আমরা একটা ইন্টারঅপারেবল একটা নেট মিটারিং এর মাধ্যমে এই কাজগুলো করছি। নেট মিটারিং ইতিমধ্যে নেট মিটারিং চালু হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু এটা নিয়ে আরো আমাদের সচেতনতা বাড়ানো উচিত। কারণ আমরা যদি ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকের বাড়িতে যদি নেট মিটার চালু করি এবং সেখানে যদি আমরা বিদ্যুৎ তৈরি করি, সেটা যদি ন্যাশনাল গ্রিডে দেই, তাহলে কিন্তু রিনিউয়েবল এনার্জিতে আমাদের যে ব্যবহারের মাত্রা এটা বেড়ে যাবে। এর জন্য যেটা দরকার, একটা ফিসকাল ইনসেন্টিভ দেওয়া দরকার। অর্থাৎ আমি যদি ন্যাশনাল গ্রিডে 1 ইউনিট বিদ্যুৎ আমি যদি দেই, বিক্রি করি, তাহলে আপনি যদি আমাকে 10 টাকা দেন এটার দাম, আর আমি যখন আপনার ন্যাশনাল গ্রিড থেকে 1 ইউনিট কিনবো, আমার সেটার দাম যদি আপনি 7 টাকা নেন, তাহলে 3 টাকা যদি আমি ইনসেন্টিভ এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে দেখবেন যে কাউরে বলতে হবে না, মার্কেট উইল ড্রাইভ দ্য ইট এন্ড ইট উইল বিকাম এ ওয়াইল্ড ফায়ার। একইভাবে গ্রামে গঞ্জের রাস্তাঘাটের পাশে যে কোনো জায়গাতে যেরকম সবজি ফলায়, সেরকম আমাদের এরকম সোলার প্যানেল ফলাবে। আরেকটি কাজ আমরা শুরু করেছিলাম একেবারে শুরুতে, সেটা হলো সোলার ইরিগেশন পাম্প। আমার মনে আছে আমি পিরোজপুর গ্রামে একটা উদ্বোধন করেছিলাম। আজকে আমার খুব ভালো লাগছে, প্রায় 15,000 এখন এরকম পাম্প আমাদের এখন ইরিগেশন পাম্প, সোলার ইরিগেশন পাম্প চালু হয়ে গেছে এবং ইটকল এখানে সহযোগিতা দিচ্ছে। ইন এডিশন মিনি গ্রিড তৈরি হয়েছে রিমোট এলাকাতে, যেখানে বিদ্যুৎ যেতে পারছে না। এখন যেটা সমস্যা হয়েছে সেটা হলো কোঅর্ডিনেশন প্রবলেম। ধরেন আমি একটা মিনি গ্রিড একটা জায়গায় চালু করলাম, সেখানে যে বিদ্যুৎ দেওয়া শুরু করলাম, যে রেটে আমি বিদ্যুৎ দিচ্ছি, হঠাৎ করে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড ওর মধ্যে ঢুকে গিয়ে তারা আরো কম দামে বিদ্যুৎ দিতে চাচ্ছে। তাহলে তো আমার বেশি দামে বিদ্যুৎ, তো সোলার বিদ্যুৎ তারা কিনবে না। তারা কিন্তু এটা যে 20 বছর চলবে ওই হিসাব করে না, আজকে কত টাকা দিতে হবে সেই হিসাবটা করে। তো সুতরাং এটা সচেতনতা বাড়ানোর যেমন দরকার আছে, সমন্বয়টাও দরকার আছে। মেইন স্ট্রিম যারা আজকে ফসিল ফুয়েল বেসড যে বিদ্যুৎ আমরা দিচ্ছি, এখান থেকে ধীরে ধীরে আমাদের সরে আসতে হবে। আমার মনে হয় যে রিকভারি প্ল্যানের মধ্যেই সরকারকে একটা পরিকল্পনা নেওয়া উচিত, যে আমি রিকভারির মধ্যেই আমার গ্রিন রিনিউয়েবল এনার্জির পরিমাণের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা ধরে দেব। আগামী 5 বছরে বা 10 বছরে আমরা কোথায় যাব তার একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে আমাদের, কিন্তু এটাকে আমরা আরো গুরুত্ব দিয়ে বেশি করে আমরা বলবো। ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে তাদের লিডাররা বলা শুরু করেছে যে আমাদের নতুন যে পৃথিবী আসছে, সেই পৃথিবীতে আমরা রিনিউয়েবল এনার্জি হবে আমাদের মেজর এনার্জি, এবং যেহেতু এখন এটার দামও কম এবং এটার সম্ভাবনাও কম। তো আমার মনে হয় যে আমেরিকা এবং যদি চায়না এই উদ্যোগের সাথে যুক্ত হয়, আমরা অনেকটা দূর এগিয়ে যাব আমার মনে হয়। এবং গ্লোবাল ওয়ার্মিং কিন্তু কমেনি। এই যে কদিন আগে আমপান এলো, এটা থেকে বুঝতে পারলাম যে আমাদের ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জ কিন্তু আমরা শেষ করতে পারিনি। চ্যালেঞ্জ কিন্তু আমরা বাংলাদেশ একবারে ফোর ফ্রন্টে আছে। সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবুজ বিদ্যুৎ, সবুজ উন্নতি করতেই হবে, এবং এটার জন্য আসলে আমাদের নীতি নির্ধারকদের এবং যারা এটা বাস্তবায়ন করবেন তাদের মনটা সবুজ করতে হবে। আমাদের গ্রিনিং অফ দ্য মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। আমার মনে হয় যে আমাদের এই করোনা সময়ে প্রকৃতি আমাদের কাছে একটা বার্তা দিয়েছে যে আমি আর পারছি না, আমার উপরে এত অত্যাচার করেছো, আমি আর পারছি না। তো এখন সেই জন্য এই সময়টা আসলে প্রকৃতিকে টাইম ফর নেচার, এই প্রকৃতিকে এখন আমার বাড়ির পাশে সবুজ গাছের উপরে টিয়া পাখি আসে, আমি পাখির কুঞ্জন আগের চেয়ে বেশি শুনি, পুরো সবুজ সমারোহ হয়ে গেছে আমার ধানমন্ডির লেক, আজকে ডলফিন আসছে কক্সবাজারে। তো সুতরাং আমার মনে হয় যে এই প্রকৃতির এই জাগরণকে যেন আমরা ধরে রাখি, আমাদের নতুন যে পরিকল্পনায় যাব আমরা, সেই নতুন পৃথিবীতে আমরা সবুজ পৃথিবীতে যাব, এর জন্য সবুজ চোখ থাকতে হবে। সেন্ট্রাল ব্যাংক যে সবুজের দিকে যাচ্ছে, কিভাবে সহায়তা করছে খানিকটা প্রমাণ পাবেন। একদিন বিকেএম এর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হক সাহেব একদিন আমার অফিসে এলেন এবং এসে বললেন যে, আমাকে উনি আতিউর ভাই বলেন, আতিউর ভাই আপনারা যে গ্রিন ফার্ম করেছেন, ফান্ড করেছেন,
তো এই ফান্ড দিয়ে তো আমি খুব একটা উপকৃত হতে পারছি না। আমি বলি কেন উপকৃত হতে পারছেন না? বললে যে মাত্র এটা ম্যাক্সিমাম 9 কি 10 কোটি টাকা দেওয়া যায়, কিন্তু আমার তো অনেক বেশি লাগবে। তাই আমি বললাম যে আপনার কত লাগবে? তো বলে যে আমার তো মিনিমাম 30 কোটি দরকার। তো এই তহবিলে তো 10-এর উপরে যেতে পারছি না। আরেকটা জিনিস আপনি বলেছেন, আমি আর কি বলেছি, বলেছেন যে আপনার 4.5% ব্যাংক চার্জ করতে পারবে। ব্যাংক এটার পরে তো ব্যাংক 4.5-এর নিচে আর নামতে চাচ্ছে না। যদি আপনি বলে দিতেন যে আপ টু 4.5%, মানে 4.5% পর্যন্ত আপনারা নিতে পারবে, বা 5%, এরকম যদি একটা আপ টু যদি বলে দিতেন, তাহলে তাহলে আমি অন্যের সাথে নেগোশিয়েট করে আমি আর একটু কমায় নিতে পারবো, কারণ আপনার কাছ থেকে তারা তো সস্তায় তারা টাকা পাচ্ছে। আমি বললাম যে এটা তো খুব অসুবিধা নেই। আমি তখন জেনারেল ম্যানেজার দুজনকে ডাকলাম, একটা রেগুলেশনের আর একজন সবুজের। তাদেরকে বললাম যে ফজলুল হক সাহেব যেটা বলছেন এটা বদলানো যাবে না, এটা কে করেছে, এটা কি আইন, এটা পার্লামেন্ট পাশ করেছে? তো বলে যে না, এটা আপনিই করেছেন। আমি বললাম যে আমি যদি করি তাহলে আমি বদলাতে পারবো না কেন, ফাইল নিয়ে আসো। ওখানে ওনাকে বসায় রেখে আমি ফাইলে সাইন করলাম যে এটা ব্যাংক এবং ইয়ের আলাপ করে ওনারা যতটা প্রয়োজন সেরকম অ্যামাউন্ট দিতে পারে, আমরা সেটা রিফাইন্যান্স করব। এবং উনি তারপরে ওটাও বললাম যে কোনো আপার লিমিট পর্যন্ত বেঁধে দিব, নিচে যদি ব্যাংক আসতে চায় ব্যাংক করতে পারবে। এই দুটো সিদ্ধান্ত দিয়ে ফজলুল হক সাহেবকে বললাম যে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ফজলুল হক সাহেব চলে গেছেন, কিন্তু আমরা সেই দিনই রেগুলেশন অ্যাপ্রুভাল দিয়ে ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। পরের দিন ব্যাংক ফজলুল হককে টেলিফোন করেছে যে কই আপনি কোথায়, আমরা তো বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স পেয়ে গেছি, এখন আসুন টাকা নেন। এবং তিনি 30 কোটি টাকা নিলেন। এবং আমি ওই প্লামি ফ্যাশন উদ্বোধন করেছি, কদিন আগে আবার গিয়েছিলাম, আমার মন ভরে গেছে, এত চমৎকার ভাবে একটি সবুজ কারখানা খুলেছে। এবং ওটা দেখে আরো এখন শত শত ফ্যাক্টরি গ্রিন হবার চেষ্টা করছে। সারা পৃথিবী এটাকে প্লামি ফ্যাশনকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করাচ্ছে। আমার বড়ই সৌভাগ্য যে এরকম একটি শুভ সূচনা আমি করতে পেরেছিলাম, এবং ফজলুল হক সাহেব একটা রিস্ক নিয়েছিলেন। আমরা আগামী দিনে আমার মনে হয় যে পোস্ট কোভিড যে পৃথিবীটা আসছে, সেখানে সবুজ পণ্যের ভীষণ চাহিদা হবে। এবং আমাদের গার্মেন্টস অনেকেই ভয় পাচ্ছে, কিন্তু আমি বলবো যে আপনারা ভয় পাবেন না। আপনারা ধীরে ধীরে যারা সবুজ পণ্যের দিকে যাবেন, দেখবেন যে সবুজ পণ্য বা গার্মেন্টস পণ্য অনেক বেশি চাহিদা হবে সারা পৃথিবীতে, এবং আমরা একটা নতুন পৃথিবীতে আমাদের নতুন অবস্থান তৈরি করতে পারবো বলে আমি আশা করছি। আজকের এই প্যানেলিস্টদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যারা আয়োজন করেছেন এইরকম একটি সময়ে খুবই প্রাসঙ্গিক একটা গ্রিন টেক ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ আজকে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, এনার্জি সাস্টেনেবিলিটি, ইম্প্যাক্ট অফ গ্রিন ফাইন্যান্সিং অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি অন কোভিড-19 রিকভারি। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ সুন্দর কিছু পয়েন্ট উপস্থাপন করেছেন, যেগুলোকে নিঃসন্দেহে আমাদের পলিসি লেভেলের যারা রয়েছেন তাদের জন্য একটি দিক নির্দেশনা হতে পারে। এবং আমরা বিশ্বাস করি আজকের এই আলোচনার মাধ্যমে একটি ফ্রুটফুল গাইডলাইন আমরা হয়তোবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পৌঁছাতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আমাদের গ্রিন টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রিন টেক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। Chair of the session, distinguished discussions, ladies and gentlemen. It gives me a great pleasure to deliver the vote of thanks in this plenary session of an August event at a time when the pandemic, the microscopic COVID-19 has kept us captive in an hypnotized mode. I wish to express my sincere gratitude to the Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation, Bangladesh for their collaboration to host this 20th National
National Renewable Energy Conference and Green Expo 2020. I would like to thank honorable guests and speakers for their valuable speeches. This year, the title of the conference is Sustainable Energy for Climate Actions, Bangladesh Perspectives during COVID-19 pandemic, which is a very time-demanding issue to discuss. আমরা যেটা দেখছি বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তনের কারণে ভূপৃষ্ঠে যে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, সেই উষ্ণতার ফলে সারা বিশ্বে একটা বৈরী পরিবেশ প্রকাশ পাচ্ছে। আমি যদি এখন ঠিক 2 মাস আগে আমেরিকান দার্শনিক, ধর্ম ব্যাখ্যাতা এবং বিশ্বের একজন জীবন্ত বুদ্ধিজীবী, সবচাইতে বয়স্ক বুদ্ধিজীবী নোয়াম চমস্কি এই ঠিক 2 মাস আগে 23শে এপ্রিল একজন সম্পাদকের সাথে তার জুম কনভারসেশনে তিনি বলেছিলেন যে, বিশেষ করে তাকে প্রশ্ন করা হয়েছিল যে পাবলিক অ্যাওয়ারনেস বা সরকারের করণীয় সম্পর্কে আপনার মন্তব্য কি। তিনি বলেছিলেন এর উত্তর খুব সোজা, সকলকেই খুব কঠোর পরিশ্রম করতে হবে। সরকারগুলো বা অন্যান্য জনসাধারণ বারবার বোঝাবার জন্য তিনি পরামর্শ দিয়েছেন পত্রিকাগুলো যেন প্রত্যেক দিন পারলে লাল অক্ষরে তারা সংবাদ শিরোনাম করুক যে আমরা শেষ হয়ে যাচ্ছি, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। এইভাবে কথাবার্তাগুলো যদি নতুন প্রজন্মের মনের ভিতরে, মাথার ভিতরে ঢুকানো যায়, তাহলে তারাই ঠিক করতে পারবে যে আরও কি কি করা উচিত। তিনি খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছেন, বলেছেন যে আপনি এই বড় শহর থেকে একটু দূরে যান উপকণ্ঠে, সেখানে দেখবেন লোকেরা প্রায় বলছে আমাদের বিদ্যুৎ বিল খুব বেশি হচ্ছে, কেউ বলছে বিদ্যুৎ থাকে না, কিন্তু তারা এই সোলার প্যানেল বসানোর ব্যাপারে তাদের আগ্রহটা খুব বেশি আমরা দেখি না। এবং সোলার প্যানেল ব্যাপারেও তারা বলেছেন যে এটা আছে তো সেটা নেই, হয়তো দাম বেশি কিংবা নানান ধরনের জটিলতায় আকীর্ণ। অর্থাৎ ঘুরে ফিরে মনে হচ্ছে যে বিদ্যুৎ কর্তৃপক্ষরা তারা চান না যে প্রকৃতি থেকে এই সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি সবাই নিক এবং তাদের বিদ্যুতের ব্যবসা বন্ধ হয়ে যাক। এরকম ধরনের একটা ক্যাটাস্ট্রফের মধ্যে কিন্তু, এরকম ধরনের একটা সমৃদ্ধ পরিবেশের মধ্যে কিন্তু বিশ্ব রয়ে গেছে। ফ্রান্সের জনগণ বলেছেন যে তাদের সরকার যখন খুব গুরুত্ব আরোপ করে তখন তারা বলে পৃথিবী তো শেষ হয়ে যাবে কয়েক বছরের মধ্যে বা কয়েক দশকের মধ্যে বা কয়েক শতাব্দীর মধ্যে। কিন্তু ফ্রান্সের জনগণ বলছে আমরা তো শতাব্দী, বছর, সপ্তাহ এটা ওয়েট করতে চাচ্ছি না, আমরা তো দেখতে পাচ্ছি মাসের মধ্যেই আমরা মারা যাব। তা সুতরাং আমাদের সকলের উচিত হবে কিভাবে রিনিউয়েবল এনার্জিকে সামনে এনে ব্যবহারকে বাড়িয়ে এ ব্যাপারে সরকার এবং সকলকে একযোগে কাজ করতে হবে আমাদের সরকারের সকলের স্বার্থে। কেননা যদি পৃথিবী বাসযোগ্য না থাকে, যদি পৃথিবীতে এটা একটু কেটে দিলে হবে, যদি পৃথিবীতে সমুদ্র পৃষ্ঠে যেভাবে আমরা দেখলাম যে সমুদ্র তলদেশ আরো উঁচু হয়ে উঠবে এবং যারা উপকূলীয় যেসব দেশ, সমুদ্র পৃষ্ঠের যেসব দেশ, তারা লো লাইন ল্যান্ড যেগুলো, সেগুলো কিন্তু ডুবে যেতে পারে। এবং তাহলেই আমাদের সভ্যতা, মানব সভ্যতা, বর্তমান যে মানব সভ্যতা, তা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। সুতরাং আমাদের আজকের এই 2 দিন ব্যাপী যে সম্মেলন, সেই সম্মেলনের যে বিষয়বস্তু, সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এটার সাথে সংযুক্ত হয়েছে কোভিড। কারণ কোভিড কিন্তু পরোক্ষভাবে এই বৈশ্বিক উষ্ণতা কিংবা জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, সেটারও একটা নির্দেশনা, সে একটা দিক নির্দেশনা কিন্তু দিয়ে যাচ্ছে। সে বলছে যে প্রকৃতিকে আমরা যে অপব্যবহার করেছি, অপচয় করেছি প্রাকৃতিক সম্পদকে, সেটার কিন্তু একটা অভিঘাত হচ্ছে এই নানান ধরনের বিপর্যয়। এবং নোয়াম চমস্কি আরো বলেছেন যে এখন তো আমরা সারা বিশ্ব কোভিড মোকাবেলা করছে, এর পরের এজেন্ডাই হচ্ছে প্রকৃতির, সেটা হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের জনিত যে দুর্যোগ
যে মহা বিপর্যয় সেটি, আর তিনি বলেছেন সবশেষে হবে পারমাণবিক যুদ্ধ। সেই যুদ্ধের পরে আর কাউকে কিছু দেখার জন্য বেঁচে থাকার দরকার হবে না। তো এই ধরনের একটা অবস্থায় আমাদের পরবর্তী প্রধান শত্রু জলবায়ু পরিবর্তনজনিত যে দুর্যোগ, সেই দুর্যোগের থেকে আমাদেরকে আগাম এবং এখনই আমাদের সচেতন হওয়া দরকার। রিনিউয়েবল এনার্জি এবং এগুলোর ব্যবহার করে বা সেদিকে যেয়ে আসুন আমরা আমাদের ধরণীকে, আমাদের ধরিত্রীকে বাঁচিয়ে রাখি। আজকের এই সম্মেলনের এই প্লেনারি সেশন ওয়ানে, এই সেশন ওয়ানে যারা বিজ্ঞ আলোচক বৃন্দ যে আলোচনা করেছেন তার থেকে সবাই আশা করি সমৃদ্ধ হয়েছেন। আমি সকল শ্রোতা, সকল দর্শক, সকল যারা ভিউ করছেন সারা বিশ্বব্যাপী আমাদের এই সম্মেলন, তাদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তাদের মনোযোগকে আরো নিবদ্ধ করার জন্য, আরো ঋদ্ধ হওয়ার জন্য তারা অংশগ্রহণ করেছেন। আমরা সার্থক হব, আমাদের এই সম্মেলন সার্থক হবে যদি আমাদের চিন্তা চেতনায়, আমাদের ভাবনায়, আমাদের কর্মপরিকল্পনায় যদি এর মূল মর্মবাণীটি যদি সত্যি প্রবিষ্ট হয়ে থাকে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার ডক্টর আব্দুল মজিদ, আপনাকে আপনার ভোট অফ থ্যাঙ্কস এর জন্য। আমি এর মাধ্যমেই আজকে আমাদের এই দ্বিতীয় অধিবেশন এবং প্ল্যানারি সেশনের সমাপ্তি ঘোষণা করছি।